প্রবাসে থেকে হোক দেশে থেকে হোক ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় করে যারা আমরা ব্যাংকের মধ্যে টাকা রেখেছি, আমি এখন যে 5টি ব্যাংকের নাম বলবো, এই 5টি ব্যাংকে যারা টাকা রেখেছেন প্রাথমিকভাবে তারা ধরা খেয়ে গেছেন। তবে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। প্রবাসে থেকে হোক দেশে থেকে হোক ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় করে যারা আমরা ব্যাংকের মধ্যে টাকা রেখেছি, আমি এখন যে 5টি ব্যাংকের নাম বলবো, এই 5টি ব্যাংকে যারা টাকা রেখেছেন প্রাথমিকভাবে তারা ধরা খেয়ে গেছেন। তবে আশার বাণী হলো, সরকার আপাতত একটা আইন করেছে যে সর্বোচ্চ 2 লাখ টাকা তুলতে পারলেও আপনার অ্যাকাউন্টে থাকা বাকি সব টাকা আপনি ফিরে পাবেন। তবে ধাপে ধাপে কিভাবে আজকের ভিডিওতে জানাচ্ছি। তবে এই 5টি ব্যাংকে যাদের টাকা আছে এখনই 2 লাখ পর্যন্ত লিমিটেশন দিচ্ছে, এই টাকাটা তুলে ফেলান আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে ছড়িয়ে দিবেন। এই ভিডিওটা শেয়ার করো এক ধরনের সওয়াবের কাজ। আসুন দেখি প্রথম কোন 5টি ব্যাংক। ব্যাংক 5টি হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। শুধুমাত্র ইসলামী ব্যাংকে যায়েন না, পুরো শব্দ শুনেন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক, অর্থাৎ 3টা ইসলামী ঘরানার ব্যাংক। এই 5টা ব্যাংকে যাদের টাকা আছে তারা সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। আপনার অ্যাকাউন্টে 10 কোটি টাকা থাকলেও এর বেশি আপাতত আপনাকে তুলতে দিবে না সরকার। এখন এই 5টি ব্যাংক একত্রিত হতে যাচ্ছে। এই 5টি আলাদা আলাদা ব্যাংক এখন একটা ব্যাংকে পরিণত হতে যাচ্ছে। আর কয়েকদিনের মধ্যে এই 5টি ব্যাংকে সম্মিলিত ইসলামী ব্যাংক হিসাবে নামকরণ করা হবে। এর মধ্যে সারা দেশে থাকা 5 ব্যাংকের সকল সাইনবোর্ডও বদলে যাবে। সাইনবোর্ড বদলের আগে এসব ব্যাংক থেকে আমানতকারীরা কখন টাকা ফেরত পাবেন সেই ঘোষণা দেবে সকল ব্যাংকের যে গার্জিয়ান বাংলাদেশ ব্যাংক। আর বাংলাদেশ ব্যাংক সূত্রে এ সকল তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। শেয়ার করেছেন তো, মনোযোগ দিয়ে শুনবেন। আমানতকারীরা এই 2 লাখ টাকার পরে, ধরুন আপনার অ্যাকাউন্টে 10 লাখ টাকা আছে, বাকি 8 লাখ টাকা, 1 কোটি টাকা থাকতে বাকি 98 লক্ষ টাকা, এই টাকাটা কিভাবে ফেরত পাবেন এ নিয়ে ব্যাংক একটি কর্মসূচি বা স্কিম ঘোষণা করতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রটি বলছে, প্রথম দফায় আমানত বীমা তহবিলের আওতায় একজন আমানতকারীকে 2 লক্ষ টাকা পর্যন্ত ফেরত দেওয়ার ঘোষণা থাকবে। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে একটি হিসাব থেকে আপাতত এই টাকা অর্থাৎ 2 লক্ষ টাকা আপনি নিতে পারবেন। আর আগামী সপ্তাহে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরুর জন্য প্রস্তুতি নিচ্ছে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে। গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ব্যাংকটি সমস্যাগ্রস্ত 5 ইসলামী ব্যাংকে গার্জিয়ান হিসেবে অধিগ্রহণ করবে। আর যে 5টি ব্যাংকের নাম বলেছি এর মধ্যে আপনার এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ছিলেন নজরুল ইসলাম মজুমদার এবং বাকিগুলো ছিল চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে। লাগামহীন দুর্নীতির কারণে এসব ব্যাংক বড় ধরনের সংকটে পড়েছে। গ্রাহকেরা ব্যাংকগুলো থেকে তাদের জমাকৃত টাকা ফেরত পাচ্ছেন না এতদিন যাবৎ, কর্মীরাও তাদের বেতন তুলতে পারছিলেন না। তো এই সকল বিষয়কে মাথায় রেখে রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনে নতুন ব্যাংকটির প্রধান কার্যালয় খোলা হয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন ঠিক করা হয়েছে 35,000 কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে 20,000 কোটি এবং আমানতকারীদের শেয়ার থেকে আসবে বাকি 15,000 কোটি টাকা। ইতিমধ্যে সরকারের মূলধনের 20,000 কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। এখন এই ব্যাংকের প্রতি কি আমাদের আস্থা রাখা উচিত? অবশ্যই। সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান এবং সাবেক সচিব মোহাম্মদ আইয়ুব মিয়া গভর্নরের সঙ্গে দেখা করেছেন। সেই সঙ্গে মতিঝিলের সেনা কল্যাণ ভবনে ব্যাংকটির জন্য প্রস্তুত করা প্রধান কার্যালয়টিও তিনি পরিদর্শন করেছেন। এখন মোট কথা হচ্ছে, এই মুহূর্তে আপনার আপাতত কিছু করার নাই, আপনি মাইন্ডকার চিপায় পড়ে গেছেন। সরকারের পক্ষ থেকে যতগুলো ভিডিও বার্তা বা যে তথ্যগুলো আমি দেখেছি সেইখানে বলা হয়েছে, আপনি 2 লাখ টাকা তোলার পরে যে টাকাটা থেকে যাবে
এটা এখন কার কেয়ারে চলে গেল? সরকারের। আপনার ব্যাংকের প্রতি আস্থা না থাকতে পারে, কিন্তু সরকারের প্রতি আপনার আস্থা আছে। যেমন সরকারি ব্যাংকগুলোতে আমরা টাকা রাখছি, সরকারের প্রতি আস্থা রেখে। সো সরকার চাচ্ছে এই মুহূর্তে আপনাকে ধৈর্য ধারণ করতে 2 লাখ টাকা তুলে, বাকি টাকা আপনি চাইলে ডিপিএস আকারে, কথার কথা সরকার বলল যে আগামী 5 বছর ধাপে ধাপে আপনার টাকাগুলো আপনি পাবেন। তো এই 5 বছর আপনার টাকাটা যে ব্যাংকে পড়ে রইল, আপনার তো কোনো লাভ নাই। তো সেই ক্ষেত্রে আপনাকে 5 বছর মেয়াদি, 10 বছর মেয়াদি অথবা এর চেয়ে কম বেশি মেয়াদি ডিপিএস অথবা ব্যাংকের টাকার একটা যে মূলধন, সেগুলো দেওয়া হবে। তবে ধাপে ধাপে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। তবে রাষ্ট্রের প্রতি আমরা একটা বার্তা রাখতে চাই যে রাজনৈতিক সরকারগুলো আসবে, দেশকে লুটপাট করবে, এটাই আসলে এদেশের রাজনীতিবিদদের ধান্দা, প্রফেশন। হাতে গোনা 2-1% মানুষ বাদ দিলে, কিন্তু এই রাজনীতিবিদদের ধান্দা বা লোভের কবলে সাধারণ মানুষের আমানত যেন না পড়ে, সেই জন্য ব্যাংকের উচিত, বাংলাদেশ ব্যাংকের উচিত ব্যাংক নীতিমালায় কঠোর নীতি অবলম্বন করা। যদিও আমরা এগুলো বলতেই পারবো, আসলে লাভ কোনো কিছুই হবে না, কারণ দিন শেষে লুট করে তো অ্যাসালম পালাই গেছে, অথবা পরবর্তী সময় অ্যাসালম গ্রুপ আসলে বলবে এই ইন্টেরিম নিজেরাই লুট করে অ্যাসালমরে ফাঁসাই দিছে, এমন গল্প আমরা শুনবো, তাই না? তো আমাদের টাকাগুলো আসলে কে ফেরত দেবে? পাল্টাপাল্টি বক্তব্য তো আমার টাকা আসবে না ভাই, আমার দরকার ব্যাংকে থাকা আমার টাকা। আমরা চাই রাজনীতি বদলাবে, সরকার বদলাবে, কিন্তু আমার আমানত যেন সুরক্ষিত থাকে। এটা রাষ্ট্রকে নিরাপদ দিতে হবে, নিরাপত্তা দিতে হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ইরানের পাগলা ফ্যান ফলোয়ার কোথায়? কে হিংসে হয়? যারা মার্কিনী দালাল আছো, তোমাদের হিংসে হইতে হবে, কারণ ইরান ইজ ব্যাক অ্যান্ড উইথ এ লটস অফ পাওয়ার। কি ওয়ার ইজ পাওয়ার অ্যান্ড ইরান ইজ পাওয়ার। গরিব থাকার এই ভিডিও শেয়ার করো। কথা বলছি যে ছোটবেলায় একটা হিন্দি গান শুনতাম, এই চুপ 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 ঝোলি কে পিছে ক্যা হে, ঝোলি কে পিছে, শুনছেন না? একটা হিন্দি জনপ্রিয় একটা গান ছিল। মানে তো ঝোলির পিছে কি আছে? ঝোলি মানে জোলা, জোল্লার ভিতরে কি আছে বা নিচে কি আছে? তো আজকের দিনে আমি যখন নিউজটা করছি, আমার দেখা খুব ভালো লাগছে, নিউজটা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা হলো যে এই যে এতদিনের একটা চলমান যুদ্ধ বা এই যে যুদ্ধ বিরতি, ইরান নিয়ে নানান টেনশন, আসলে এতগুলা মিসাইল টিসাইল মাইরা যেই ভান্ডারটা ছিল, অনেকগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলা চালাইলো, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সেন্টার। অর্থাৎ ধরেন আপনার কাছে তেল আছে, কিন্তু তেল দিয়ে কি করবেন? গাড়ি তো লাগবে তেল, এই তেলটা ব্যবহারের জন্য, তাই না? এখন পেট্রোল পাম্পটাই উড়াই দিল, তা আপনার কি অবস্থা হবে? এখন আমরা দৃশ্য তো অনেক খবর মার্কিন যুক্তরাষ্ট্র প্লাস হচ্ছে আপনার ইসরায়েলের কাছ থেকে পাইছি যে ইরান শেষ, ইরানের তো একদম তলা মাটিতে লেগে গেছে, এরা আর কিছু করতে পারবে না। কিন্তু আজকে ইরান বলছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে যে চলমান সাম্প্রতিক যুদ্ধ, এই যুদ্ধের ময়দানে ইরান তাদের হাতে থাকা যে ক্ষেপণাস্ত্রের ভান্ডার আছে, সেই ক্ষেপণাস্ত্র ভান্ডারের বা সক্ষমতার মাত্র একটা ছোট্ট ক্ষুদ্র অংশ ব্যবহার করছে। অর্থাৎ একটা মহাসাগর থেকে আপনি বালতি দিয়া 1 বালতি পানি তুললে যতটুকু পানি শেষ হলো, ততটুকুই ইরানের শেষ হয়েছে, ইরানের দাবি। এখন কেন এই কথাটা আবার আসলো? কারণ আমি গতকালকে নিউজটা দিছিলাম, আপনারা দেখছেন যে আমেরিকা 26টা যুদ্ধজাহাজ আপনার ভারত মহাসাগর, আরব সাগরে আপনার মোতায়েন করেছে। ইসরায়েল বলছে ইরানের খুবই গুরুত্বপূর্ণ 2টা স্থাপনায় তারা হাত দিবে। তো এই মুহূর্তে ইরান তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছে যে তোমরা যারা মনে করতেছো, তো তাদের কি মেসেজ দিল? ইরানের যে সংবাদ মাধ্যম আছে প্রেস টিভির এক প্রতিবেদনে ইরান বলছে তেহরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডারের খুবই ছোট্ট একটা অংশ আপনার ব্যবহৃত হয়েছে, আর বড় অংশটা, বিশাল বড় অংশটা এখনো ব্যবহারই করা হয়নি, অক্ষত অবস্থায় রয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে একটা ব্রিফ করেছেন। সেখানে তিনি বলছেন যে ইরান এখন উচ্চ পর্যায়ের রক্ষণাত্মক অবস্থানের পাশাপাশি যে কোনো মুহূর্তে বড় ধরনের পাল্টা আঘাত হানার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। ইরান বর্তমানে সম্পূর্ণ নিজস্ব বা দেশীয় প্রযুক্তি ব্যবহার করে 1000-এরও বেশি আধুনিক সমরাস্ত্র উৎপাদন করেছে। তিনি বলছেন পুরো দেশ জুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার ছোট বড় শিল্প প্রতিষ্ঠান এবং এই স্থাপনাগুলো এই অস্ত্র উৎপাদন প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত। এই কৌশলী অবস্থানের কারণে যদি যুদ্ধের সময় নির্দিষ্ট স্থাপনা অথবা কারখানা শত্রুর হামলায় ক্ষতিগ্রস্ত হয়, তাহলে
ইরানের সামগ্রিক অর্থাৎ সবকিছু মিলে যে অস্ত্র উৎপাদন প্রক্রিয়া বা সক্ষমতা সেইটা থমকে দেওয়া বা থামাই দেওয়া যাবে না, বরঞ্চ নিরবিচ্ছিন্নভাবে সেপারেট আলাদাভাবে ইরান তাদের আপনার যে লড়াই চালিয়ে যাওয়ার যে সক্ষমতা সেটা তাদের অর্জন করা হয়েছে। আমি যদি একটু বাংলাদেশ দিয়ে উদাহরণটা বুঝে আরো বুঝবেন, আমাদের যে জুলাই আন্দোলন হয়েছিল, তো তৎকালীন প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকার আজকের দিনে নাহিদ, সার্জিস, হাসনাত তাদেরকে তুলে নিয়ে গেছিল। এমনকি সেখানে তাদের মুখ থেকে বলাইছিল যে এটা শেষ আন্দোলন এনেছেন, আমরা কোটা না, আমরা মেধা, এটা হয়ে গেছে ফিনিশিং। কিন্তু সরকার আন্দোলনটাকে দমাইতে ব্যর্থ হয়েছে। কেন? কারণ এটা টিম ওয়ার্ক ছিল যে প্রথম সারির 5 জন যদি চলে যায়, পরের 10 জন আসবে নেতৃত্বে। এমনকি সারা বাংলাদেশে সেপারেট একাধিক যে আজকের দিনের সমন্বয়ক, জুলাই যোদ্ধা যাদেরকে আমরা দেখি, তারা একটা টিম ওয়ার্ক করছে, প্রত্যেকের জায়গা থেকে কাজ করছে, যার কারণে আন্দোলনটাকে সরকার কন্ট্রোল করতে পারে নাই। তো ইরানও বলছে অনেকটা এরকম, হ্যাঁ, যে তারা সেপারেট ভাবে যে বড় কোনো জায়গাতে টার্গেট করে উড়াই দিবে। কালকে ইসরায়েল বললো না যে 2টা স্থাপনা টার্গেট করছে, তো ইরান বলতেছে বাবা 2টা দিয়ে তো হবে না, কারণ আমরা রসুনের কোয়ার মতন ছড়াই আছে পুরা দেশে, তুমি একটার উড়াইলে হবে না, আমরা সব মিলে একটা ইরান। অর্থাৎ আলহামদুলিল্লাহ ইরান যেই প্রস্তুতি রেখেছে আমার কাছে অনেকটা আশাবাদী আমি, কারণ এত বড় লড়াইয়ে যখন আমেরিকা ঝুঁকছে, যুদ্ধবিরতির প্রস্তাব মানছে বা এখানে হইছে, তারা নিজেরও প্রস্তাব দিছে, তো সবকিছু মিলিয়ে ইরান দেখাই দিছে। ইনশাল্লাহ খেলা হবে। আসসালামু আলাইকুম।